নির্বাচনে প্রভাব বিস্তার করলে আইনি ব্যবস্থা, বলছেন ইসি রাশেদা। সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করেই চলেছে, বলছেন মির্জা ফখরুল। জানাবো বিএনপিতে কি ধর্মঘট চলছে, এবং সর্বশেষ জানাবো ডেথ সার্টিফিকেট দেওয়ার কথা স্বীকার, কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতকে যা যা বললেন মিল্টন সমাদ্দার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনে প্রভাব বিস্তার করলে আইনি ব্যবস্থা, বলছেন ইসি রাশেদা। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনী আইন যারা মানবেন না তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনি ব্যবস্থা নেবে। প্রভাবশালীরা নির্বাচনে কোনো রকম প্রভাব বিস্তারের চেষ্টা করলে তাদেরও ছাড় দেওয়া হবে না। তিনি এমপি মন্ত্রী যেই হন, নির্বাচন কমিশন কিন্তু এত দুর্বল নয়। তিনি বলেন, নির্বাচন কমিশনকে সাধারণ মানুষের কাছে হেনস্থা করবে, নির্বাচনকে কলুষিত করবে, দেশের ভাবমূর্তি যে নষ্ট করে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের কোনো কাজে বাধা দেওয়া হবে না, দিলে তাকে আইনের আওতায় আনা হবে। রাশেদা সুলতানা বলেন, দেশের নির্ধারণ বাস্তবতা হলো ভোটারদের সাথে প্রার্থীদের সম্পর্ক ভালো নেই, তাই ভোটার ছাড়া ভোট হয়ে যাবে ওই দিন চলে গেছে। তাই প্রার্থী যারা আছেন তারা ভোটারদের কাছে যান, তাদের সাথে সম্পর্ক ভালো করেন, তাদের কাছে টেনে নেন, তাদের ভোটেই আপনাকে নির্বাচিত হতে হবে। নির্বাচনী আইন মেনে প্রচারণা করেন, নির্বাচন কমিশন যে কোনো মূল্যে ভালো ভোট করবে। সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করেই চলেছে, বলছেন মির্জা ফখরুল। চুপ করে বসে না থেকে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের সকল রাজনৈতিক দল, সংগঠন, প্রতিষ্ঠান, বিভিন্ন মত ও পথের মানুষ, শ্রমিক সহ দেশের সব মানুষের কাছে আহ্বান জানাতে চাই, এখন আর চুপ করে বসে থাকলে চলবে না। এক হয়ে সবাইকে জেগে উঠতে হবে। আমাদের এক হয়ে ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। মির্জা ফখরুল বলেন, এমন এক সময় মে দিবস পালন করেছি যখন দেশের মেহনতি মানুষ তাদের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত। মনে হয় যেন দেশটা দ্বৈত দানবের কবলে পড়ে সবকিছু তছনছ হয়ে গেছে। আমাদের নেতাকর্মীদের গুম, খুন, মিথ্যা মামলায় জর্জরিত করা বেগম খালেদা জিয়া এখনো কারাবন্দী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। আমাদের 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ কারাগারে পাঠানো হচ্ছে, সাজা দেওয়া হচ্ছে। শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের সবচেয়ে নির্যাতিত শ্রমিক শ্রেণী, তারা ভালো মন্দ খেতে ও সন্তানদের ভালো স্কুলে পড়াতে পারেন না, তারা ন্যূনতম মজুরি পায় না। এই অবস্থায় এই সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করে চলেছে। আবারও জ্বালানির মূল্য বাড়ানো হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রের লেবাসে ভিন্ন কৌশলে দেশে এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জোর পায় তারা চালাচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আগের মতো পার্লামেন্টে বিল পাশ করে তারা এবার বাকশাল করতে চায় না। গণতন্ত্রের লেবাসে ছদ্মবেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে, গণতন্ত্রকামীদের দমন করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। বিএনপিতে কি ধর্মঘট চলছে? বিএনপি এখন দিশেহারা, দিকবিদিকহীন একটি রাজনৈতিক দল। দলটি কি করছে, কি বলছে সে সম্পর্কে তাদের নিজেদেরই যেন কোনো হিসেব নেই। গত 2 দিন ধরে বিএনপি নেতারা এক নৈবেত্তিক অবস্থায় আছেন। তারা কেউই কোনো কথা বলছেন। দলের রুটিন কার্যক্রম অর্থাৎ সভা সমাবেশ ছাড়া দলের নেতাদেরকে আগ্রহ নিয়ে কোনো তৎপরতা চালাতে দেখা যাচ্ছে না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সৌদি আরবে যাচ্ছেন ওমরা পালনের জন্য। অন্যান্য নেতারাও তীব্র গরমে বাসায় শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র ছেড়ে দিয়ে চুপচাপ বসে আছেন। কোনো নেতাই কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। একমাত্র আশার প্রদীপ হয়ে চলে আছেন রুহুল কবির রিজভী। তিনি সারাক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন, কিন্তু রুহুল কবির রিজভীর বক্তব্য এখন বিএনপি নেতাকর্মীদের কাছে আর্তনাদের মতো শোনাচ্ছে। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্রগুলো বলছে, বিভিন্ন বিষয় নিয়ে ভুল সিদ্ধান্তের কারণে বিএনপির মধ্যে এখন এক ধরনের হতাশা দেখা দিয়েছে এবং এই হতাশার কারণে বিএনপির সিনিয়র নেতারা এখন বিরক্ত। বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে দেখা গেছে, মূলত তারেক জিয়ার খামখেয়ালিপনা এবং স্ববিরোধী সিদ্ধান্তের জন্য বিএনপি নেতারা বিরক্ত এবং নিজেদের হাত পা গুটিয়ে বসে আছেন। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে, আমাদের কোনো ক্ষমতা নেই, সিদ্ধান্ত তিনি নিচ্ছেন, তিনি আমাদেরকে জানাচ্ছেন, কাজে আমরা কি করব। স্থায়ী কমিটির আসলে কোনো কাজ নেই। স্থায়ী কমিটিতে দূরের কথা, কেন্দ্রীয় কমিটিতেও কোনো কাজ নেই। তিনি বলেন, বিএনপির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে উপজেলা নির্বাচনে তারা বর্জন করবে, কিন্তু যারা উপজেলা নির্বাচনে স্বতন্ত্র অংশগ্রহণ করছে তাদের বহিষ্কারের ক্ষেত্রে যে প্রক্রিয়া অনুসরণ করার কথা ছিল সেই প্রক্রিয়ার কোনোটাই অনুসরণ করা হয়নি। তাদেরকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এমনকি এমন অন্তত 5 জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে যারা কাগজে কলমে বিএনপিও করে না। বিএনপি শুভাকাঙ্ক্ষী হিসেবে, বিএনপির সমর্থক হিসেবে তারা পরিচিত। এই যদি হয় দলের অবস্থা, তাহলে সেই দলে যে কোনো কথা বলে বিপদ বলে মনে করেন ওই স্থায়ী কমিটির সদস্য। এরকম কথাবার্তা শোনা যায় বিএনপির বিভিন্ন নেতাদের মুখে। বিএনপির আন্দোলনের কর্মসূচি এখন মুখ থুবড়ে পড়েছে। লন্ডনের পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নতুন করে আন্দোলন শুরু করার কথা বলেছেন, বারবার তাগাদা দিচ্ছেন, কিন্তু এ নিয়ে উদ্যোগ নিচ্ছে না কোনো বিএনপির সদস্যরা। বিএনপির স্থায়ী কমিটির একটি বড় অংশ অসুস্থ অথবা অকার্যকর।
কার্যকর। স্থায়ী কমিটির পুনর্গঠনের জন্য বলা হয়েছিল 2 মাস আগে। তারেক জিয়া তখন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে স্থায়ী কমিটিতে 5 জন সদস্য নিয়োগ দেওয়া হবে। তিনি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ওই বৈঠকে ঘোষণা করেছিলেন যে 1 মাসের মধ্যে স্থায়ী কমিটির শূন্যপদ পূরণ করা হবে। কিন্তু 2 মাস পেরিয়ে গেলেও এখনো স্থায়ী কমিটির ওই শূন্যপদগুলো পূরণ করা হয়নি। বিএনপিতে কাউন্সিল অনুষ্ঠানের কথা ছিল, সে কাউন্সিলে নিয়ে তারেক জিয়া কোনো রকম সিদ্ধান্ত দেননি। ফলে দলের নেতাকর্মীরা এখন গা ছেড়ে দিয়েছেন। বিএনপির একজন নেতা বলেছেন যে বিএনপিতে এখন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এখন কারো নেই, যার কারণে সিদ্ধান্ত যদি না দিতে পারা যায় তাহলে দলের হাল ধরারও কঠিন। আর তাই বিএনপি নেতারা হালও ধরেছেন না, সিদ্ধান্ত দিচ্ছেন না। তারা এক ধরনের অঘোষিত ধর্মঘটে আছেন। ডেথ সার্টিফিকেট দেওয়ার কথা স্বীকার, কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতকে যা যা বললেন মিল্টন সমাদ্দার। মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের কার্যক্রম শুরু হয় 2014 সালে। 1 বছর পর সমাজসেবা অধিদপ্তরের লাইসেন্সের জন্য আবেদন করেন তিনি। 2018 সালে আশ্রমের কার্যক্রম পরিচালনার লাইসেন্স পান। আশ্রমটিকে কেন্দ্র করে মোট 2টি লাইসেন্স করা হয়, একটি ফাউন্ডেশনের জন্য আর একটি সমাজ কল্যাণের জন্য। সমাজ কল্যাণের লাইসেন্সে হতদরিদ্রদের আশ্রয় সেবা দেওয়া ও চিকিৎসার বিষয়গুলো অন্তর্ভুক্ত। এ সময় বিচারক চিকিৎসার জন্য আশ্রমে কি কি ব্যবস্থা আছে জানতে চাইলে তিনি জানান, চিকিৎসার জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। আদালতে ফিরিস্তি যোগে মিল্টনের আইনজীবীর দাখিল করা ছবি বিষয়ে বিচারক বলেন, এই মানুষগুলোকে সেখানে নিয়ে গেলে ভালো হয়ে যায় কিনা। এ সময় তিনি একজন ডাক্তারের নাম বলেন। ওই ডাক্তার আশ্রিতদের প্রাথমিক পর্যবেক্ষণ করেন বলে জানান মিল্টন। মিল্টন জানান, এ পর্যন্ত আশ্রমে 135 জন মারা গেছেন, তাদের কবরস্থ করার রসিদও আছে। মৃতদের কবরস্থ করার বিষয়ে একাধিক মন্ত্রণালয় প্রশাসনের সাথে যোগাযোগ করলেও কোনো সহযোগিতা পাননি। এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করায় আশ্রমে নিজস্ব অর্থায়নে মৃতদের কবরস্থ করা হয় বলে জানান তিনি। মিল্টন আদালতকে জানান, বর্তমানে আশ্রমটিতে 256 জন অসহায় মানুষ অবস্থান করছেন। এদের সবাই বেওয়ারিশ। এর মধ্যে 6 জন গর্ভবতী নারীও রয়েছেন। তাদের দেখভাল করার জন্য একজন ডাক্তার রয়েছেন। গর্ভবতীদের পাশের একটি বেসরকারি হাসপাতালে আশ্রমের নিজস্ব অর্থায়নে সিজার করানো হয়। আশ্রমটিতে বেওয়ারিশ ছাড়া অন্য কারো থাকার সুযোগও নেই। ডেথ সার্টিফিকেটের বিষয়ে মিল্টন জানান, যেহেতু তাদের নাম ঠিকানা পাওয়া যায় না, তাই মৃতদের কবরস্থ করার জন্য সার্টিফিকেট ইস্যু করা হয়। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য নেই। কোনো সার্টিফিকেটে তার স্বাক্ষর নেই। কর্মকর্তা কর্মচারীরা স্বাক্ষর করে থাকেন। সার্টিফিকেটে কি লেখা থাকে? প্রশ্নের জবাবে তিনি জানান, কি কারণে লোকটি মারা গেছেন সেটাই লেখা থাকে। মৃত্যুর এই কারণ কিভাবে পান? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমাদের একজন ডাক্তার আছেন, তিনি যখন তাদের দেখে যান কার কি সমস্যা সেটা উল্লেখ করা থাকে। সার্টিফিকেটও লেখা হয় তার কি কি রোগ ছিল সেটার উপর ভিত্তি করে। ডাক্তার পরিচয়ে কোনোদিন কোনো কাগজে স্বাক্ষর করেনি বলে জানান মিল্টন সমাদ্দার। এই সময় তিনি একটা সুযোগ চান যাতে চিকিৎসক নিয়োগ দিয়ে আশ্রমটি ভালোভাবে চালাতে পারেন। আয় ব্যয়ের বিষয়ে তিনি জানান, অডিট ফার্ম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অডিট করা হয়। 2017 সাল থেকে আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ করা আছে। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এখনো পর্যন্ত 3টি মামলা দায়ের করা হয়েছে। জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে তার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের হয়। এরপর তার আশ্রমের টর্চার সেলে মারধর করার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। এছাড়া মানব পাচার আইনে একটি মামলা দায়ের হয়েছে। রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সম্প্রতি মিল্টন সমাদ্দারের বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরাও। তার বিরুদ্ধে আশ্রিতদের কিডনি বিক্রি এবং মানব পাচারের অভিযোগ ওঠে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।